মোমের আলোর রহস্য। রাত ৮টায় হঠাৎ পাওয়ার কাট হয়ে গেল। ছেলে মোমবাতি জ্বালিয়ে আনল। মোমের আলোতে আমরা দুজনে বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ সে বলল, মা, এই আলোতে তুমি কেমন যেন লাগছ। আমি হেসে বললাম, কেমন? সে মোমবাতিটা আমার কাছে এনে বলল, একদম নতুন বউয়ের মতো। আমার হাসি থেমে গেল। তুমি জানো, এই মোমের আলো যেমন অন্ধকার দূর করে, তেমনি তুমি আমার জীবনের অন্ধকার দূর করেছ। তার চোখ মোমের আলোতে জ্বলছিল। কিন্তু আমার হৃদয়ে এখনও অন্ধকার আছে, কারণ আমি তোমাকে স্ত্রী হিসেবে পাইনি। মোমের মোম গলে টেবিলে পড়ছিল। আমি তোমাকে ভালোবাসি মা, এই মোমের মতো জ্বলে জ্বলে। তার হাত টেবিলের উপারে আমার হাতের কাছে এল। যেমন এই মোম নিজেকে পুড়িয়ে আলো দেয়, আমিও তোমার জন্য নিজেকে পুড়িয়ে দিতে রাজি। মোমবাতির শিখা দুলছিল হাওয়ায়। বিয়ে করো আমাকে, আমরা এই মোমের আলোতেই বিয়ে পড়ি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স ৪০ বছর। আমার স্বামীর নাম রফিক খান, বয়স ৪৩ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর রিমা। তানভীর ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল। পুরো এলাকায় অন্ধকার নেমে এসেছে। তানভীর দৌড়ে এসে বলল, মা, মোমবাতি কোথায়? আমি ড্রয়ার থেকে কয়েকটা মোমবাতি বের করে দিলাম। সে জ্বালিয়ে দিল একটা। মোমের আলো ঘরটাকে একটা রহস্যময় পরিবেশ দিয়ে দিল। আমি আর তানভীর টেবিলে বসে খাবার খাচ্ছিলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই মোমের আলো তুমি অনেক সুন্দর লাগছ গু। আমি হাসি দিয়ে বললাম, কেন, আগে সুন্দর লাগতাম না নাকি? সে মোমবাতিটা আরেকটু কাছে এনে বলল, না মা, আজকে অন্যরকম লাগছে। একদম নতুন বউয়ের মতো লাগছ। কথাটা শুনে আমার হাসি থেমে গেল। মা, তুমি জানো, এই মোমের আলো যেমন অন্ধকার দূর করে দেয়, ঠিক তেমনি তুমিও আমার জীবনের সব অন্ধকার দূর করে দাও। তার চোখ দুটো মোমের আলো ঝিলমিল করছিল। আমি একটু অস্বস্তি বোধ করলাম। তানভীর, তুমি কি বলছ? মা, আমি সত্যি কথা বলছি। আমার হৃদয়ে একটা অন্ধকার আছে, কারণ আমি তোমাকে স্ত্রী হিসেবে পাইনি। মোমের মোম গলে গলে টেবিলে পড়ছিল। আমি তোমাকে ভালোবাসি মা, এই জ্বলন্ত মোমের মতো করেই ভালোবাসি। তার হাত টেবিলের উপর দিয়ে আমার হাতের কাছে এগিয়ে এল। যেমন এই মোম নিজেকে পুড়িয়ে আলো দেয়, আমিও তোমার জন্য নিজেকে পুড়িয়ে দিতে প্রস্তুত। মোমবাতির শিখা হাওয়ায় দুলছিল। মা, আমাকে বিয়ে করো। আমরা এই মোমের আলোতেই বিয়ে পড়ে নিই। আমি হতভম্ব হয়ে গেলাম। তানভীর, তুমি কি বলছ? আমি তোমার মা। কিন্তু মা, আমি জানি তুমিও আমার জন্য কিছু অনুভব করো। তোমার চোখে আমি দেখেছি। সে আরও কাছে এসে বসল। আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারি। বাবা তো আজকাল ব্যবসার কাজে বাইরে থাকেন। আমরা দুজনে মিলে থামো, আমি চিৎকার করে উঠলাম। তুমি কি বলছো জানো? এটা পাগলামি। তানভীর মোমবাতি হাতে নিয়ে আরও কাছে এল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। তুমি আমাকে যেভাবে ভালোবাসো, আমিও তোমাকে সেভাবেই ভালোবাসি। কিন্তু আমার ভালোবাসা আরও গভীর, আরও প্রগাঢ়। মোমের আলো তার মুখটা অদ্ভুত দেখাচ্ছিল। আমি ভয় পেয়ে গেলাম। তানভীর, তুমি ঠিক আছো তো? এভাবে কথা বলছো কেন? মা, আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি শুধু আমার মনের কথা বলছি। সে মোমবাতিটা টেবিলের মাঝখানে রাখল। দেখো মা, এই মোম কতটা সুন্দর করে জ্বলছে। আমাদের ভালোবাসাও এমনি করে জ্বলবে। আমি ভাবলাম, এটা নিশ্চয়ই কোনো রোগের লক্ষণ। হয়তো মানসিক কোনো সমস্যা। তানভীর, তুমি ডাক্তারের কাছে যাও। তোমার না মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। এইটুকুই সমস্যা যদি হয়। সে আমার হাত ধরার চেষ্টা করল। মা, তুমি আমাকে একবার সুযোগ দাও। আমি প্রমাণ করে দেখাবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি হাত সরিয়ে নিলাম। তানভীর, এটা ভুল। তুমি আমার ছেলে। আমি তোমার মা। কিন্তু মা, প্রেমের ক্ষেত্রে এসব বাধা কিছু না। আমরা যদি সত্যিই একে অন্যকে ভালোবাসি, তাহলে সমাজ কি ভাববে সেটা দেখার কিছু নেই। তার চোখে একটা অদ্ভুত উন্মাদনা দেখা যাচ্ছিল। হঠাৎ করেই বিদ্যুৎ ফিরে এল।
ঘর আলোকিত হয়ে উঠল। মোমবাতির আলো আর প্রয়োজন নেই। তানভীর মোমবাতিটা নিভিয়ে দিল। আলো তার চেহারা দেখে আমি আরও চিন্তিত হয়ে পড়লাম। সে একদম স্বাভাবিক দেখাচ্ছে। যেন এইমাত্র যা বলল সেটা নিয়ে কোনো সমস্যাই নেই। মা, আমি গিয়ে পড়াশোনা করি। আমার কাল একটা পরীক্ষা আছে, সে একদম স্বাভাবিক গলায় বলল। তানভীর, তুমি এইমাত্র যা বলছিলে সেটা নিয়ে কিছু বলবে না? আমি প্রশ্ন করলাম। সে একটু ভাবল। তারপর বলল, কি বলছিলাম মা? আমি তো শুধু বলেছিলাম যে মোমের আলো তুমি সুন্দর লাগছিলে। এতে অস্বাভাবিক কি আছে? আমি হতবাক হয়ে গেলাম। সে কি আসলেই ভুলে গেছে? নাকি ভান করছে? তুমি আরও কিছু বলেছিলে গি? কি বলেছিলাম মা? আমার তো মনে নেই কি। সে সত্যিই বিভ্রান্ত লাগছিল। আচ্ছা, আমি গিয়ে পড়ি। তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সে চলে গেল। আমি একা বসে রইলাম। এটা কি হলো? সে কি সত্যিই ভুলে গেছে? নাকি আমার মনের ভুল? মোমের আলোর কারণে আমি কি কিছু ভুল শুনেছি? পরদিন সকালে স্বামী রফিক ব্যবসার কাজ থেকে ফিরে এল। আমি তাকে রাতের ঘটনা বলার কথা ভাবলাম। কিন্তু কি বলবো? যদি তানভীরের আসলেই কিছু মনে না থাকে? যদি আমি ভুল শুনে থাকি? তানভীর সকালে একদম স্বাভাবিক ছিল। রিমার সাথে হাসাহাসি করছিল। বাবার সাথে গল্প করছিল। আমার সাথেও স্বাভাবিক ব্যবহার করছিল। আমি ভাবলাম, হয়তো আমার মনের ভুল ছিল। মোমের আলো হয়তো কিছু ভুল বুঝেছি। কিন্তু সেদিন রাতে আবার বিদ্যুৎ চলে গেল। তানভীর আবার মোমবাতি নিয়ে এল। আমি ভয় পেয়ে গেলাম। মা, চলো আমরা আবার মোমের আলো খাবার খাই, সে হাসি মুখে বলল। আমি রাজি হতে পারলাম না। না তানভীর, আমি লাইট আসা পর্যন্ত অপেক্ষা করব গো। কেন মা? গতকাল তো কোনো সমস্যা হয়নি, সে অবাক হয়ে বলল। তোমার কিছু মনে নেই? আমি প্রশ্ন করলাম। কিসের কথা বলছো মা? আমাদের তো ভালোই খাওয়া হয়েছিল গতকাল। সে সত্যিই কিছু মনে করতে পারছে না। আমি আর কিছু বললাম না। ভাবলাম, আমারই হয়তো কোনো সমস্যা হয়েছে। কিন্তু তৃতীয় দিন যখন আবার বিদ্যুৎ চলে গেল এবং তানভীর মোমবাতি জ্বালাল, তখন আবার সেই একই ঘটনা ঘটল। মোমের আলো জ্বলার সাথে সাথেই যেন তানভীরের ব্যক্তিত্ব পাল্টে গেল। সে আবার সেই একই কথা বলতে শুরু করল। মা, এই আলো, তুমি কেমন সুন্দর লাগছ। আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করো। এইবার আমি বুঝলাম যে এটা কোনো মানসিক সমস্যা নয়। এর পেছনে অন্য কিছু রহস্য আছে। আমি মোমবাতিটার দিকে ভালো করে তাকালাম। এটা দেখতে সাধারণ মোমবাতির মতোই। কিন্তু এর মোম দেখতে একটু অদ্ভুত। এটা সাধারণ সাদা নয়, একটু হলদেটে। আর একটা অদ্ভুত গন্ধ আছে। তানভীর, এই মোমবাতিটা তুমি কোথায় পেয়েছ? আমি জিজ্ঞেস করলাম। মা, এটা আমি একটা পুরনো দোকান থেকে কিনেছিলাম। দোকানদার বলেছিল এটা খুবই বিশেষ মোমবাতি। প্রেমিক প্রেমিকারা এটা ব্যবহার করে, কি সে স্বপ্নীলভাবে বলল। কি ধরনের বিশেষত্ব? আমি প্রশ্ন করলাম। দোকানদার বলেছিল, এই মোমের আলো মানুষের মনের গোপন ভালোবাসা প্রকাশ পায়। যারা একে অন্যকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না, এই মোমের আলো তারা সত্যি কথা বলে ফেলে। আমার গা শিউরে উঠল। তুমি এই মোমবাতি কেন কিনেছিলে? মা, আমি ভেবেছিলাম তোমার উপর পরীক্ষা করে দেখব। তুমি আমাকে কতটা ভালোবাসো। সে নির্দোষভাবে হাসল। কিন্তু তানভীর, এই মোমের আলো, তুমি যা বলছ সেটা তো সেটা আমার মনের কথা মা। এই মোম আমার মনের গোপন কথা প্রকাশ করে দিচ্ছে। কি সে আমার হাত ধরার চেষ্টা করল? আমি আরও ভয় পেয়ে গেলাম। এই মোমের মধ্যে নিশ্চয়ই কোনো রাসায়নিক পদার্থ আছে যা মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। আমি দ্রুত মোমবাতিটা নিভিয়ে দিলাম। সাথে সাথেই তানভীর স্বাভাবিক হয়ে গেল। মা, আলো নিভিয়ে দিলে কেন? আমি তো পড়াশোনা করছিলাম। তানভীর, তুমি কি মনে করতে পারো এই মোমের আলো তুমি আমাকে কি বলেছিলে? কি বলেছিলাম মা? আমার তো কিছু মনে নেই। সে সত্যিই অবাক লাগছিল। আমি বুঝলাম যে এই মোমের প্রভাবে তানভীরের অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে। কিন্তু পরে সে কিছু মনে রাখতে পারে না। পরদিন আমি সেই দোকানে গেলাম যেখান থেকে তানভীর মোমবাতি কিনেছিল। দোকানটা ছিল পুরনো ঢাকার একটা সরু গলিতে। দোকানদার ছিল একজন বৃদ্ধ মানুষ। আমি তাকে মোমবাতির কথা জিজ্ঞেস করলাম। সেই মোমবাতি। সেটা আমার দাদুর আমল থেকে আমাদের দোকানে আছে। কি সে রহস্যময়ভাবে হাসল। এই মোমবাতি তৈরি হয়েছিল একজন তান্ত্রিকের দ্বারা।
এর মোম বিশেষ ভেষজ দিয়ে তৈরি। কি ধরনের ভেষজ? আমি প্রশ্ন করলাম। এমন কিছু ভেষজ যা মানুষের অবচেতন মনকে জাগ্রত করে। মানুষ তার মনের গভীরে লুকিয়ে রাখা আকাঙ্ক্ষাগুলো প্রকাশ করে ফেলে, কি দোকানদার ব্যাখ্যা করল। এটা কি ক্ষতিকর? আমি চিন্তিতভাবে জিজ্ঞেস করলাম। ক্ষতিকর নয়, কিন্তু এটা মানুষের মনের সত্যিকারের আকাঙ্ক্ষা প্রকাশ করে। কখনো কখনো সেই আকাঙ্ক্ষা সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। আমি আরও বিস্তারিত জানতে চাইলাম। দেখুন, আমাদের মনে অনেক কিছু থাকে যা আমরা প্রকাশ করি না। কখনো লজ্জায়, কখনো ভয়ে, কখনো সামাজিক বাধার কারণে। এই মোমের ধোঁয়ায় এমন কিছু উপাদান আছে যা সেই বাধাগুলো সাময়িকভাবে দূর করে দেয়। কিন্তু পরে কেন মনে থাকে না? আমি প্রশ্ন করলাম। কারণ অবচেতন মন জেগে উঠে কথা বলে। কিন্তু চেতন মন তখন নিষ্ক্রিয় থাকে। তাই স্মৃতি সংরক্ষিত হয় না। আমি এই মোমবাতির ক্ষতিকর দিক সম্পর্কে জিজ্ঞেস করলাম। এটা আসলে ক্ষতিকর নয়। কিন্তু এটা এমন সত্য প্রকাশ করতে পারে যা শোনার জন্য মানুষ প্রস্তুত নয়। যেমন আপনার ছেলের ক্ষেত্রে যা হয়েছে, কি দোকানদার আমার মুখের ভাব দেখে বুঝে গেল। আপনি বলতে চাইছেন তানভীর সত্যিই? আমি কথা শেষ করতে পারলাম না। হ্যাঁ, তার অবচেতন মনে আপনার প্রতি এই ধরনের অনুভূতি আছে। কিন্তু এটা অস্বাভাবিক নয়। অনেক ছেলেরই মায়ের প্রতি এই ধরনের জটিল অনুভূতি থাকে। সাইকোলজিতে এটাকে ইডিপাস কমপ্লেক্স বলে। আমি হতাশ হয়ে গেলাম। তাহলে আমি কি করব? এই মোমবাতি ব্যবহার করা বন্ধ করুন। তানভীরকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যান। এই ধরনের অনুভূতি কাউন্সেলিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। আমি সেই মোমবাতিটা দোকানদারের কাছে ফিরিয়ে দিতে চাইলাম। না, এটা আপনি ধ্বংস করে দিন। পুড়িয়ে ফেলুন। কিন্তু খেয়াল রাখবেন, পোড়ানোর সময় যেন ধোয়া নিঃশ্বাসের সাথে না নেন। আমি বাড়ি ফিরে এসে সেই মোমবাতিটা নিয়ে বাগানে গেলাম। একটা লোহার পাত্রে রেখে আগুন দিলাম। মোমবাতিটা জ্বলতে শুরু করল। একটা অদ্ভুত নীল আলো বের হল। তারপর একটা তীব্র গন্ধ। আমি দূরে সরে গেলাম। মোমবাতিটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেল। সেদিন থেকে আর কখনো বিদ্যুৎ চলে গেলেও তানভীরের আচরণে কোনো পরিবর্তন হয়নি। সে স্বাভাবিক মোমবাতি জ্বালিয়েছে, কিন্তু সেই অদ্ভুত কথাবার্তা আর বলেনি। কয়েকদিন পর আমি তানভীরের সাথে এই বিষয়ে আলোচনা করার সিদ্ধান্ত নিলাম। আমি তাকে বললাম যে সে একজন কাউন্সেলরের সাথে কথা বলুক। কেন মা? আমার কোনো সমস্যা তো নেই, সে অবাক হয়ে বলল। আমি তাকে পুরো ঘটনাটা বললাম। সেই মোমবাতির কথা, তার আচরণের কথা। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। মা, আমি সত্যিই এসব বলেছিলাম? সে হতবাক হয়ে জিজ্ঞেস করল। হ্যাঁ তানভীর। আমি তোমাকে মিথ্যা বলবো কেন? সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, মা, আমার মনে কিছুই নেই। কিন্তু যদি আমি সত্যিই এসব বলে থাকি, তাহলে আমি ক্ষমা চাই। তানভীর, এটা তোমার দোষ নয়। এটা মানসিক একটা অবস্থা। কাউন্সেলিংয়ের মাধ্যমে এটা ঠিক হয়ে যাবে। তানভীর রাজি হল। আমরা একজন বিখ্যাত সাইকোলজিস্টের কাছে গেলাম। ডাক্তার তানভীরের সাথে কয়েকটা সেশন করল। কয়েক মাস পর তানভীর অনেক উন্নতি করল। সে আমাকে বলল যে তার মনে এখন আর সেই ধরনের অনুভূতি নেই। সে বুঝতে পেরেছে যে এটা ছিল একটা মানসিক জটিলতা। কিন্তু এই পুরো ঘটনার মাঝে একটা নতুন রহস্যের সূচনা হল। একদিন রিমা আমার কাছে এল। সে কিছুটা ভয় পেয়েছিল। মা, আমি ভাইয়াকে নিয়ে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। সে ছোট্ট গলায় বলল। কি ধরনের স্বপ্ন? আমি জিজ্ঞেস করলাম। স্বপনে দেখলাম ভাইয়া একটা মোমবাতি জ্বালিয়ে আমার সাথে অদ্ভুত কথা বলছে। সে বলছে যে সে আমাকে ভালোবাসে। তারপর সে আমাকে বিয়ে করতে বলছে। আমার মাথা ঘুরে গেল। রিমা, তুমি কি আগে কখনো আমাদের কথোপকথন শুনেছ? না মা, আমি তো কিছু শুনিনি। এটা শুধু একটা স্বপ্ন। রিমা নির্দোষভাবে বলল। আচ্ছা, তুমি কি এই স্বপ্নটা আগেও দেখেছ? আমি প্রশ্ন করলাম। হ্যাঁ মা। গত কয়েকদিন ধরে প্রায় প্রতি রাতেই দেখছি। রিমা চিন্তিতভাবে বলল। আমি আরও চিন্তিত হয়ে গেলাম। এটা কি কোনো কাকতালীয় ঘটনা? নাকি সেই মোমবাতির প্রভাব এখনও বাকি আছে? আমি রিমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল যে এটা সম্ভবত পারিবারিক পরিবেশের প্রভাব। রিমা হয়তো অবচেতনভাবে কিছু বুঝে ফেলেছে। কিন্তু আমার মনে সন্দেহ ছিল। আমি আবার সেই দোকানদারের কাছে গেলাম। আপনি সেই মোমবাতিটা পুড়িয়ে ফেলেছেন? সে জিজ্ঞেস করল। হ্যাঁ, পুড়িয়ে ফেলেছি। আমি বললাম।
কিন্তু ধোঁয়াটা কোথায় গেছে সে আরও জানতে চাইল। ধোঁয়া তো হাওয়ায় উড়ে গেছে আমি বললাম। দোকানদার চিন্তিত হয়ে পড়ল। এটা ভুল হয়েছে। সেই ধোঁয়ায় মোমের সব শক্তি ছিল। এখন সেটা বাতাসে মিশে গেছে এর মানে কি? আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম। এর মানে হলো যে আপনার বাড়ির চারপাশের বাতাসে এখনও সেই ভেষজের প্রভাব আছে। যারাই সেই বাতাসে শ্বাস নেবে তাদের অবচেতন মন জেগে উঠবে আমি আরও বিস্তারিত জানতে চাইলাম। দেখুন, এই ধরনের তান্ত্রিক বস্তু সাধারণ পদ্ধতিতে ধ্বংস করা যায় না। এর জন্য বিশেষ আচার অনুষ্ঠান লাগে। আপনি যেভাবে পুড়িয়েছেন তাতে মোমটা শেষ হয়েছে, কিন্তু এর শক্তি আরও বিস্তৃত হয়ে গেছে তাহলে এখন কি করব? আমি হতাশ হয়ে জিজ্ঞেস করলাম। আপনাকে একজন তান্ত্রিকের কাছে যেতে হবে। কিংবা আপনার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে আমি বাড়ি ফিরে স্বামী রফিককে সব কিছু খুলে বললাম। সে প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু রিমার স্বপ্নের কথা শুনে সে চিন্তিত হয়ে গেল। তাহলে আমরা বাড়ি বদল করব? রফিক প্রশ্ন করল। কিন্তু তার আগে একবার তান্ত্রিকের কাছে যাই। হয়তো কোনো সমাধান পাওয়া যাবে আমি বললাম। আমরা একজন বিখ্যাত তান্ত্রিকের কাছে গেলাম। তিনি আমাদের পুরো ঘটনা শুনল। তারপর বলল যে তিনি আমাদের বাড়িতে গিয়ে দেখবেন। পরদিন তান্ত্রিক আমাদের বাড়িতে সে পুরো বাড়ি ঘুরে দেখল। বাগানের সেই জায়গাটাও দেখল যেখানে আমি মোমবাতি পুড়িয়েছিলাম। হ্যাঁ, এখানে এখনও সেই শক্তির অস্তিত্ব আছে তান্ত্রিক বলল। কিন্তু এটা এখন আর ক্ষতিকর নয়। এটা ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে কতদিন লাগবে? আমি জিজ্ঞেস করলাম। আরও কয়েক মাস। তবে আমি একটা বিশেষ পূজা করে দিতে পারি যাতে এটা আরও তাড়াতাড়ি শেষ হয় তান্ত্রিক বলল। তান্ত্রিক একটি বিশেষ পূজা করল। সে বাড়ির চারদিকে কিছু ভেষজ পুড়িয়ে দিল। একটা সুগন্ধ ছড়িয়ে গেল। এখন আর কোনো সমস্যা হবে না তান্ত্রিক আমাদের আশ্বাস দিল। সত্যিই সেদিনের পর থেকে রিমার আর সেই ধরনের স্বপ্ন হয়নি। তানভীরও সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। কিন্তু এই পুরো ঘটনার মধ্য দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। অজানা বস্তুর সাথে পরীক্ষা-নিরীক্ষা করা কতটা বিপজ্জনক হতে পারে। আজকে এই ঘটনার কয়েক বছর পর আমি এই গল্প বলছি। তানভীর এখন চাকরি করে। তার একটা ভালো মেয়ের সাথে বিয়ের কথাবার্তা চলছে। রিমাও বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। আমরা সবাই এই ঘটনাকে একটা দুঃস্বপ্ন হিসেবে ভুলে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু মাঝে মাঝে রাতে যখন বিদ্যুৎ চলে যায় এবং কেউ মোমবাতি জ্বালায়, তখন আমার সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে যায়। সেদিন আমি বুঝেছিলাম যে আমাদের মনের গভীরে কত রহস্য লুকিয়ে আছে, যা আমরা নিজেরাই জানি না। আর সেই রহস্যের সামনে দাঁড়ানো কতটা ভয়ঙ্কর হতে পারে। মোমের সেই আলোর রহস্য আমার জীবনে একটা অদ্ভুত অধ্যায় রচনা করেছিল, যেটা আমি কখনোই ভুলতে পারব না। কিন্তু এই গল্পের শেষ এখানেই নয়। কারণ কয়েক মাস আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একদিন রিমা বাজার থেকে কিছু জিনিস কিনে এনেছিল। তার মধ্যে একটা ছোট্ট প্যাকেট ছিল। আমি জিজ্ঞেস করলাম, এটা কি? মা, এটা একটা বিশেষ ধূপ। দোকানদার বলেছে এটা জ্বালালে মনের শান্তি পাওয়া যায়। রিমা নির্দোষভাবে বলল। আমি প্যাকেটটা খুলে দেখলাম। ভেতরে কয়েকটা কাঠি ছিল। দেখতে সাধারণ ধূপের মতোই। কিন্তু একটা অদ্ভুত গন্ধ আছে। আমার মনে পড়ে গেল সেই মোমবাতির কথা। আমি রিমাকে বললাম, এটা আর জ্বালিও না কেন মা? এটা তো শুধু ধূপ। রিমা অবাক হয়ে বলল। আমি তাকে সেই পুরনো ঘটনার কথা মনে করিয়ে দিলাম। রিমা বুঝল এবং ধূপের প্যাকেটটা ফেলে দিল। কিন্তু সেদিন রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপনে দেখলাম সেই পুরনো দোকানদার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। সে বলল, আপনি ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে? কিন্তু এটা তো শুধু শুরু। স্বপ্ন থেকে উঠে আমি ভয় পেয়ে গেলাম। আমি বুঝলাম যে আমাদের এই রহস্যময় অভিজ্ঞতা এখনও সম্পূর্ণ শেষ হয়নি। হয়তো আরও অনেক কিছু অপেক্ষা করে আছে। কিন্তু এবার আমি আরও সতর্ক। আমি জানি যে অজানা শক্তির সাথে খেলা কতটা বিপজ্জনক। তাই যে কোনো অস্বাভাবিক বস্তু দেখলেই আমি সতর্ক হয়ে যাই। এই গল্পটি আমার জীবনের একটা অবিস্মরণীয় অধ্যায়, যেটা আমাকে শিখিয়েছে যে আমাদের চারপাশে কত রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের সামনে আমাদের কতটা অসহায় হতে হয়। মোমের আলোর সেই রহস্যময় রাতগুলো আমার মনে চিরকালের জন্য গেঁথে থাকবে। আর প্রতিবার কোনো মোমবাতি দেখলেই আমার সেই ভয়ঙ্কর স্মৃতি জেগে ওঠে। এই গল্প শুনে যারা ভাবছেন যে এটা সব মনের ভুল বা কল্পনা,
তাদের বলবো, রহস্য শুধু গল্পেই থাকে না, বাস্তব জীবনেও এর অস্তিত্ব আছে। আর সেই রহস্যের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা একবার হলে সারা জীবনের জন্য মনে থেকে যায়। আজ এই গল্প বলার পর আমার মনে হচ্ছে যেন একটা বড় বোঝা নেমে গেছে। হয়তো এভাবে গল্প বলার মাধ্যমে আমি সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে কিছুটা মুক্তি পেয়েছি। কিন্তু আমি জানি না যে ভবিষ্যতে আরও কোনো রহস্যময় ঘটনা অপেক্ষা করে আছে কিনা। তবে যদি থাকে তাহলে আমি এবার আরও প্রস্তুত থাকব। এই গল্পটি শুনে যারা নিজেদের জীবনেও এই ধরনের অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছেন, তারা বুঝতে পারবেন যে এর পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। আর সেই রহস্যের সমাধান খোঁজার চেষ্টায় আমরা কখনো কখনো আরও বড় বিপদে পড়ে যাই। তাই আমার পরামর্শ হল, অজানা কিছুর সাথে পরীক্ষা-নিরীক্ষা করার আগে ভালো করে ভেবে নিন। কারণ কিছু রহস্য না জানাই ভালো। আমার এই মোমের আলোর রহস্যময় গল্প এখানেই শেষ। কিন্তু জীবনের রহস্য কখনো শেষ হয় না। প্রতিদিনই নতুন কোনো রহস্যের সামনে আমাদের দাঁড়াতে হয়। আর সেই রহস্যের সমাধান খুঁজতে গিয়ে আমরা জীবনের নতুন নতুন অধ্যায় রচনা করি।